সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কানাডা ডায়েরিতে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি বনাকুর মুস্তাফা, কানাডার টরন্টো থেকে। দর্শক, শুধু চলতি সপ্তাহেরই নয়, হয়তো 2025 সালের এখন পর্যন্ত সবচেয়ে বড় সংবাদ জাস্টিন ট্রুডোর পদত্যাগ। হ্যাঁ, নানা নাটকীয়তার পর অবশেষে পদত্যাগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর মধ্য দিয়ে শেষ হয় প্রধানমন্ত্রী হিসেবে তার 9 বছরের ক্যারিয়ার। গেল 6 জানুয়ারি রাজধানী অটোয়াতে এক সংবাদ সম্মেলনে নিজেই দেন এই ঘোষণা। কেন সরে আসলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ব্যক্তিত্ব? কী কারণে এই পরিণতি তাঁর? গেল 2 বছর ধরেই সময়টা ভালো যাচ্ছে না কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। চড়া দ্রব্যমূল্যে ক্ষোভ বেড়েছে কানাডিয়ানদের, সাথে যোগ হয়েছে চরম আবাসন সংকট। সব মিলিয়ে দেশটির প্রধানমন্ত্রীত্বের যে মসনদ তা নড়বড়ে হচ্ছিল ক্রমেই। নিজ দলেও পড়েছেন আস্থার সংকটে। গেল মাসে কানাডার উপর ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি মোকাবেলা নিয়ে ট্রুডোর সাথে মতবিরোধের জেরে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করলে পরিস্থিতি হয় আরও জটিল। এমন অবস্থায় দলীয় অনেক নেতাই তোলেন ট্রুডোর পদত্যাগের দাবি। এরপর থেকেই যে কোনো সময় পদ ছাড়তে পারেন এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। অবশেষে সব সংশয় সত্য করে এক সংবাদ সম্মেলনে দিলেন পদত্যাগের ঘোষণা, সাথে সরে দাঁড়ালেন দলীয় প্রধানের পদ থেকে। যদিও জানান নতুন নেতৃত্ব আসার আগ পর্যন্ত পালন করবেন প্রধানমন্ত্রীর দায়িত্ব। 24 মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেন সংসদ। লিবারেল পার্টি নতুন নেতা নির্বাচিত করার পর আমি প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে চাই। প্রেসিডেন্টকে এই বিষয়ে সব ধরনের ব্যবস্থা নিতে বলেছি। যখন দলের ভেতরেই আমাকে লড়াই করতে হচ্ছে, তখন আমি মনে করছি না এবারের নির্বাচনে সেরা বিকল্প হতে পারবো আমি। এদিকে প্রায় 1 দশক আগে প্রগতিশীল রাজনীতির নতুন মুখ হিসেবে ক্ষমতায় উঠে এসেছিলেন ট্রুডো। আশাবাদী রাজনৈতিক বার্তায় নেতা হিসেবে তার উপর আস্থা রেখেছিলেন কানাডার মানুষ। করোনা মহামারীর মতো কঠিন সময়েও দেশের হাল শক্ত করে ধরে রাখতে পেরেছিলেন তিনি। তবে সময়ের পালাবদলে পাল্টেছে দেশের চিত্র। বিশেষজ্ঞদের মতে চলতি বছর নির্বাচনের আগ মুহূর্তে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোই বেশ চাপের মুখে পড়বে লিবারেল পার্টি। ট্রুডোর জায়গায় দলীয় প্রধান হিসেবে শোনা যাচ্ছে সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, পরিবহন মন্ত্রী আনিতা আনন্দ ও সাবেক ব্যাংকার মার্ক কার্নির নাম। গেল 2 মেয়াদে জয় পেলেও এবারের নির্বাচনে কনজারভেটিভ পার্টির কাছে হেরে যেতে পারে ক্ষমতাসীন দলটি, এমন খবর দিচ্ছে বিভিন্ন জনমত জরিপ। ট্রুডোর জনপ্রিয়তা কমে যাওয়ার অনেক কারণ আছে। জনগণ 9 বছর ধরে তাকে ক্ষমতায় দেখছে। এর মধ্যে তার নেয়া ভুল সিদ্ধান্তে প্রভাব পড়েছে দেশের অভ্যন্তরে। আমি মনে করি এখনই যদি নির্বাচন ডাকা হয় তাহলে কনজারভেটিভ দলের জিতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এদিকে ক্ষমতা হস্তান্তরের আগে কানাডা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা পরিকল্পনা ও বিতর্কিত মন্তব্য বাড়িয়েছে উত্তেজনার পারদ। এমনকি ট্রুডোর পদত্যাগের পর নিজস্ব মালিকানাধীন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথে ট্রাম্প জানান, কানাডার অনেক বাসিন্দা চান দেশটিকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করা হোক। নভেম্বরে নির্বাচিত হয়ে কানাডার পণ্যের উপর 25% কর আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। রাখি জেসমিন, চ্যানেল 24। কানাডায় রাজনৈতিক পালাবদলের পর থেকেই শুরু হয়েছে জল্পনা। তবে কি কানাডার পেছনে লেগেছেন ট্রাম্প? ট্রুডোর সরে যাওয়ার পেছনে কি সত্যি ভূমিকা রয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের? এসব প্রশ্নের জবাবে সামনে এসেছে একাধিক ষড়যন্ত্র তত্ত্ব। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি নিজেই। ট্রাম্প দাবি করেছেন, কানাডার জনগণ তাদের দেশকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায় এবং এই বিষয়টি বুঝতে পেরেই ট্রুডো পদত্যাগ করেছেন। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক টেলিভিশন চ্যানেল CNN এক প্রতিবেদনে জানায়, এ বিষয়ে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। বলেন, কানাডার নাগরিকরা চায় তাদের দেশ যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাক। তিনি আরও বলেন, কানাডার অস্তিত্ব টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের উপর প্রচুর বাণিজ্য ঘাটতি ও ভর্তুকি দেওয়ার চাপ রয়েছে এবং এটি মার্কিন অর্থনীতির উপর একটি ভারী বোঝা। জাস্টিন ট্রুডো এই বিষয়টি জানতেন, তাই তিনি পদত্যাগ করেছেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট আরও বলেন,
যদি কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয়ে যায় তবে শুল্ক ও কর কমে যাবে এবং কানাডীয়রা চীনা ও রুশ জাহাজের হুমকি থেকে নিরাপদ থাকবে। এটি এমন একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করবে যার নজির পৃথিবীতে আর কোনো দেশ তৈরি করতে পারবে না। বিশ্লেষকরা মনে করছেন ট্রুডোর জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে যাওয়ার পাশাপাশি ট্রাম্পের কঠোর মন্তব্যের কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এরই মধ্যে তিনি ঘোষণা করেছেন ক্ষমতায় আসার পর প্রথম নির্বাহী আদেশের মাধ্যমে কানাডা থেকে আমদানি করা পণ্যের উপর ২৫% বাড়তি শুল্ক আরোপ করবেন। এর আগে ট্রাম্পের মার-আ-লাগোতে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে কানাডার গভর্নর বলে অভিহিত করেন এবং আবারও কানাডার যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার পক্ষে মত প্রকাশ করেন। কানাডার মাটিতে বাংলাদেশি তরুণীর রহস্যজনক মৃত্যু, বাংলাদেশি বংশোদ্ভূত নিধুয়া মুক্তাদির। ডিসেম্বরের শুরুতে পোর্ট স্ট্যানলির হক ক্লিফ রোড থেকে নিখোঁজ হন তিনি। ১ মাসের দীর্ঘ তল্লাশি অভিযান শেষে চলতি সপ্তাহে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কিভাবে তার মৃত্যু হলো তা নিয়ে চলছে তদন্ত। কানাডার টরন্টোতে নিখোঁজের ১ মাস পর নিধুয়া মুক্তাদির নামের বাংলাদেশি এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৪ জানুয়ারি পোর্ট ব্রুস সৈকতের কাছে ইরি লেকের তীর থেকে মরদেহ উদ্ধার করা হয়। কানাডার সংবাদ মাধ্যম সিবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গণমাধ্যমটি জানায় গেল ৩ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন নিধুয়া। নিধুয়া মুক্তাদির বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। তিনি মায়ের সঙ্গে স্কাবারোর ক্রিসেন্ট টাউনে থাকতেন। মরদেহের পরিচয় নিশ্চিত করতে অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে পোর্ট ব্রুসের ইরি লেক থেকে পাওয়া মরদেহটি হল ১৯ বছর বয়সী নিধুয়া মুক্তাদির, যিনি ডিসেম্বরের শুরুতে সেখানকার লন্ডন এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন। কানাডার পুলিশ জানিয়েছে কানাডার ফানশাওয়ে কলেজে নার্সিংয়ে ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন নিধুয়া। পোর্ট ব্রুসের ইরি লেক থেকে তার মরদেহ পাওয়া যায়। পোর্ট স্ট্যানলি থেকে প্রায় ৫ কিলোমিটার উত্তর পূর্বে হকক্লিফ রোড থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি। ডুবুরি ও ড্রোনের সাহায্যে তাকে খোঁজার চেষ্টা করে পুলিশ। শনিবার ওয়েনেটা বিচে এক কানাডিয়ান নাগরিক নিধুয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। নিধুয়ার মৃত্যুর ঘটনায় সেখানকার আশেপাশের পরিস্থিতির তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলেছে, নিহতের শরীরে অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে। আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন কানাডায় বাংলাদেশের একজন পরিচিত মুখ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা মেজর রিমন মাহমুদ, এবং তার আরেকটি পরিচয় হলো তিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন পরিচিত সোশ্যাল অ্যাক্টিভিস্ট। কথা বলছি তার সাথে। রিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। কেমন আছেন? আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ভালো আছি এবং থ্যাঙ্কস টু চ্যানেল 24 আমাকে আহ্বান জানানোর জন্য। It's our pleasure. সো রিমন ভাই, আপনাকে প্রথমেই যে প্রশ্নটা আমরা করব, আমরা প্রতিটা পর্বে আমাদের অতিথিকে এই প্রশ্নটাই করি শুরুতে, যে বাংলাদেশ থেকে কানাডায় আসার আপনার জার্নিটা কেমন ছিল? বাংলাদেশ থেকে জার্নিটা টু কানাডা ওয়াজ অ্যামেজিং। আমি আসলে বাংলাদেশে ছিলাম এবং আমার ওয়াইফ শি ওয়াজ ইন কানাডা, সো উই হ্যাড টু মেক এ ডিসিশন যে আসলে কি বাংলাদেশে থাকবো নাকি কানাডাতে। পড়াশোনার ইচ্ছা ছিল, তো আমি কানাডার যে জার্নি এটাকে ড্রিম জার্নি হিসেবে দেখেছি এবং আসার পরে তাই পেয়েছি। আমার কাছে মনে হয় এটা একটা স্বপ্নের যাত্রা ছিল এবং আমি মনে করি যারা এই দেশে আসছে সেই সাহস, সেই উদ্দীপনা, চেষ্টা নিয়ে আসতে হবে। দিস উইল বি আ গুড কান্ট্রি, ইট উইল গিভ ইউ ব্যাক আ লট মোর দেন পসিবলি ইফ ইউ হোয়াট ইউ এক্সপেক্ট। যদি আমরা কষ্ট করি সেই জায়গায় বলতে হবে। ওভারঅল ইট ওয়াজ আ নাইস জার্নি। রিমন ভাই, আমরা জানি যে কানাডার সবচেয়ে বড় সোশ্যাল প্ল্যাটফর্ম সেটি হচ্ছে বিসিসিবি এবং এটির ফাউন্ডার আপনি। তো আপনার কাছে জানতে চাইবো যে এটি প্রতিষ্ঠা করার পেছনে আপনাকে কি উদ্বুদ্ধ করেছে? তো অনেকে আমাকে জিজ্ঞেস করে বিসিসিবি মানেটা কি। আসলে এই নামটার মধ্যেই আসলে অনুপ্রেরণাটা আছে। আমি যখন বাংলাদেশ থেকে 2003-এ এই দেশে আসি, আসলে কোনো কানেক্টিভিটি ছিল না। আমরা প্রচণ্ড কষ্টের মধ্য দিয়ে গিয়েছি, কেউ কাউকে হেল্প করার মতো মানুষ খুঁজে পাইনি। এবং আমরা যেহেতু বাংলাদেশ থেকে অনেক ভালো ভালো জায়গা থেকে মানুষ এসেছে, এখানে এসে প্রথমে একটু কষ্ট করতে হয়, এই কষ্টের মধ্যে মনের মধ্যেও কষ্ট ঢুকে। তো তারপরে যে জিনিসটা হয়েছে, আমি যখন দেখলাম যে আমরা কোনো হেল্পের কোনো সোর্স নাই, তো তখন মনে হয়েছে যে কিছু একটা করা উচিত। আরেকটা ব্যাপার ছিল, আমরা বাংলাদেশ থেকে এসে সবাই সিলেটি হয়েছি, বরিশালী হয়েছি, নোয়াখালী হয়েছি, আমি বাংলাদেশকে খুঁজে পাইনি।
রাইট। মনে হয়েছে যে আসলে বাইরে যখন আমরা আসি একটা দেশের বাইরে, প্রথমে আমার বাংলাদেশ হওয়া উচিত, আমি একজন বাংলাদেশি, তারপরে আমি একজন সিলেটি, তারপরে বরিশাল। অন্যদিকে আরেকটা ব্যাপার আছে, দেখেছি আমরা সবাই ক্যানেডিয়ান, রাইট, আস্তে আস্তে ক্যানেডিয়ান জার্নির দিকে যাচ্ছি। তো আমি যখন নিজের দিকে তাকাই, আমি একজন বাংলাদেশি ফার্স্ট, দেন আই ফেল ইন লাভ উইথ দিস অ্যামেজিং কান্ট্রি, আই বিকেম আ ক্যানেডিয়ান, রাইট। এরপরে আমার যে বাচ্চা কিংবা আমাদের যে নেক্সট জেনারেশন যারা এখানে 3, 4, 5 বছর থেকে বড় হয়েছে, তাদেরকে কিন্তু দুটো দেশের মধ্যে অপশন দেওয়া হলে দে উড লাভ টু বি আ ক্যানেডিয়ান ফার্স্ট, দে আর ক্যানেডিয়ান ফার্স্ট। যেই বাচ্চাটার জন্ম হচ্ছে কিংবা 2, 3, 4, 5 বছর থেকে বড় হয়েছে, তারা কিন্তু Canadian, right? Then we tell them the story of Bangladesh, right? This is এটা হলো দাদার বাড়ি, এটা নানার বাড়ি, এখানে তোমাদের স্বপ্ন, and then they become, we make them fall in love with Bangladesh. তো তারা তখন বাংলাদেশি হয়। BCCB, বাংলাদেশি ক্যানেডিয়ান, ক্যানেডিয়ান বাংলাদেশি। আমি দুটো এই জেনারেশনকে দুটো কম্পার্টমেন্টালাইজ যদি করি, তাদেরকে একসাথে নিয়ে আসা। BCCB ইজ আ জার্নি অফ হোপ, যার উদ্দেশ্য হলো মানুষকে হেল্প করা, একটা কানেক্টিভিটি করা, এবং আমরা যাতে সেই সাপোর্টটা পেতে পারি, এবং bring everybody together under one platform and be the ambassador of Bangladesh. Each and every one of us, আমরা আসলে এখানে বসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি কানাডার কাছে, আমাদের মাধ্যমেই তারা কিন্তু দেশকে জানছে। রিমন ভাই, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা যখন কোনো বিশেষ বিষয় নিয়ে আলোচনা করি, অনেক সময় দেখা যায় অনেক চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হই। তো বিসিসিবির যে প্ল্যাটফর্মটা, এখানে কানাডা এবং বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক বা রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে যখন আলোচনা আসে বা আপনারা করতে চান, তখন কেমন চ্যালেঞ্জের মুখোমুখি হন আপনারা? এটা যেহেতু একটা পুরো নতুন প্ল্যাটফর্ম, নতুন একটা সিস্টেমে কাজ হয়েছে, চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, এগুলো আমাদেরকে ডিল করতে হয়েছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিব, যখন আমি বিসিসিবি শুরু করেছি জানতাম না, রাইট? তো অনেক মানুষ জয়েন করার জন্য চেষ্টা করতো, বাট বিসিসিবি ছিল হলো কানাডায় যারা বসবাস করছে তাদের জন্য। তো তখন হয়তো প্রথম দিকে যারা আসছে তাদেরকে আমরা মানা করছি, তারা হয়তো কষ্ট পেয়েছে, কষ্ট পেয়ে আমাদের উপর রেগে গিয়েছে। এছাড়া আপনি সোশ্যাল মিডিয়াতে ফ্রিডম অফ স্পিচের একটা ব্যাপার আছে, বিভিন্নজন বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, কেউ মজা করছে, কেউ হয়তো একটা সাহায্য চাচ্ছে। এই জিনিসটাকে একটা রাইট দিকে পরিচালনা করা, দ্যাট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট একটা ডিসিশন, পিছনে বসে আমরা যারা কাজ করেছি। এবং অনেক সময় যেটা হয়, এই সোশ্যাল মিডিয়া পুরো জিনিসটাই, এই পুরো মুভমেন্টটাই একটা লার্নিং ছিল, শুধু আমাদের জন্য না, আমাদের যারা মেম্বার আছে তাদের জন্য। সো এই সোশ্যাল মিডিয়ায় আমরা কীভাবে কাজ করব, কীভাবে একজন আরেকজনের সাথে ব্যবহার করব, আসলে কেউ অনুপ্রাণিত করব নাকি আমাদের কর্মকাণ্ডে আসলে কেউ মানে উল্টো কাজ হচ্ছে, ডিমোরালাইজ হচ্ছে। সোশ্যাল বুলিংয়ের ব্যাপার আছে, আমাদেরকে প্রচুর বুলিং অ্যান্ড অল দিস থিংস, এগুলোর মধ্য দিয়ে যেতে হয়েছে, ফেস করতে হয়েছে, মানুষকে একটু শেখাতে হয়েছে, চেষ্টা করা যে কিভাবে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করা যায়। আরেকটা ব্যাপার আছে, বিসিসিবি আমি যেটা মনে করি, এটা পুরো জিনিস সবগুলো জীবনের প্রতিটা চেষ্টা করেছে যতটুকু পারা যায়, সেটা পড়াশোনা হোক, বাচ্চাদের বড় হওয়া হোক, বিয়ে হোক, পলিটিক্স হোক, এই সমস্ত জায়গাগুলোকে নিয়ে কাজ করার চেষ্টা করেছে। সো আপনি যা কিছুই চান না, এটা চান না কেন, সেটা ডিসকাস করতে পারেন। অ্যান্ড পলিটিক্স ইজ আ বিগ থিং, রাইট? ওকে, আপনি দেখবেন বাংলাদেশিরা কিন্তু এই দেশে পলিটিক্সের সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না। বিসিসিবি ওয়াজ দ্য ফার্স্ট প্ল্যাটফর্ম, ফার্স্ট ভয়েস দ্যাট সেড নো, উই নিড টু গেট এঙ্গেজ, রাইট? ওকে, এবং পলিটিক্স যখন আসে তখন আবার বিভিন্ন মতধারা আসে। তারপর একটা সময় দেখলাম যে আমরা চেষ্টা করলাম যে বাংলাদেশে যারা আসছে তারা কানাডায় আসবে। আমি একটা চ্যালেঞ্জের কথা বলছি, তা আমার কাছে মনে হলো তারা যদি বাংলাদেশ থেকে এই কানাডা সম্বন্ধে বাংলাদেশে বসেই জানতে পারে আসার আগে, ইট উইল চেঞ্জ দ্য ওয়ে দে সেটল, রাইট? এটা যখন আমরা শুরু করলাম তখন তো মানুষ অনেক খেপে গেল, বিকজ যেহেতু আমরা বিসিসিবিকে পছন্দ করি না, বাংলাদেশকে অ্যাড করা যাবে না। দ্যাট ওয়াজ আ চ্যালেঞ্জ। রিমন ভাই, আমরা জানি যে বিসিসিবির থ্রুতে আপনি আরও অনেক কিছুই করে যাচ্ছেন আমাদের এই কমিউনিটির জন্য, এবং যার অনেক উল্লেখযোগ্য একটা অংশ হচ্ছে ম্যাট্রিমোনিয়াল সার্ভিসটা, যার মাধ্যমে আমার মনে হয় অনেক বাঙালি উপকৃত হচ্ছেন, স্পেশালি ইন টুডেজ ওয়ার্ল্ড, রাইট? বাংলাদেশ থেকে অনেকে এখন কানাডায় আসছেন, তাদের জন্য আপনি ম্যাচ মেকিং করছেন। তো এই বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে কোথা থেকে শুরু করলেন এবং কেমন উপকৃত হচ্ছেন এখানকার বাঙালিরা? ধন্যবাদ এগেন। বিসিসিবি ম্যাট্রিমোনিয়াল হেভেনলি ম্যাচ আমি বলি, এটা আসলে হৃদয়ের একটা অংশ, কষ্ট থেকে এই জার্নিটা শুরু, রাইট? আমরা বিয়ে আমাদের জীবনে একটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট, রাইট? আপনি যদি একটু লক্ষ্য করেন, সব কিছু নিয়ে আমাদেরকে শেখানো হয়েছে, বিয়ে নিয়ে কিন্তু কখনো শেখানো হয়নি কীভাবে বিয়ে করতে হবে, অ্যান্ড অল দিস থিংস উই ডোন্ট নো, রাইট? তো যে জায়গায় কষ্টের কথা বললাম, আমি এই জার্নিটার মধ্য দিয়ে গিয়েছি আমার খুবই ক্লোজ রিলেটিভের কাছে, এবং দেখেছি যে বিয়ের ক্ষেত্রে কী ধরনের অন্তরায়, বাধা এগুলো আসে। সেটা থেকে আসলে অনুপ্রেরণা আসা, একটা সবার জন্য একটা ফ্রি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে কেউ চিন্তা করবে না আমাকে টাকা দিতে হবে, তারা নিজেরা আসবে, নিজেরা একজন আরেকজনের জন্য জীবনসঙ্গী খুঁজে বের করবে। আমাদের কাজ ভেরি সিম্পল, আপনাদের এই জার্নিটাকে একটু সহজ করে দেওয়া।
আপনার কাছে এখন জানতে চাইবো, খুব মজার একটি প্রশ্ন, কারণ আমি পার্সোনালি জানতে চাই যে আপনার স্পেশালি বিসিসিবি ম্যাট্রিমোনিয়াল সার্ভিসের থ্রুতে আপনার যদি কোনো উল্লেখযোগ্য সাকসেস স্টোরি থাকে যে খুব সুন্দর একটা ম্যাচ মেকিং ছিল যা কিনা আপনাকে আরও অনেক উদ্বুদ্ধ করছে পরবর্তীতে এরকম কাজ এগিয়ে নেওয়ার জন্য, আমাদের বলবেন। অনেক ইনসিডেন্ট আছে। একটা ইনসিডেন্টের কথা বলবো, এটা সবসময় বলি। একদিন হঠাৎ করে একটা কল পেলাম, রাইট, একটা মার কাছ থেকে, বাংলাদেশ থেকে। আমি খুব ইমোশনাল হয়ে যাই এটা চিন্তা করলেই। তো উনি আমাকে বললেন, রিমন ভাই, আপনার জন্য আমি আজকে শান্তিতে মরতে পারবো। তো আই ওয়াজ সারপ্রাইজড, একটা মা বলছে আমি শান্তিতে মরতে পারবো, এটা কী ধরনের কথা? তো আমি বললাম যে ব্যাপারটা কী? তো তখন উনি বললেন যে আমার 2 মেয়ে ছিল, আমার স্টেজ 4 ক্যান্সার, রাইট, আপনার এই প্ল্যাটফর্মের জন্য আমার 2 মেয়ের বিয়ে হয়েছে। আই ওয়াজ টাচড লাইক এনিথিং, যে একটা মা, উনি জানেন যে উনি মৃত্যুর দিকে যাচ্ছেন এবং সেখান থেকে উনি এই কলটা করেছেন, কথা বলেছেন। হয়তো আজকে উনি নেই, কারণ এটা অলমোস্ট 5-7 বছর আগের কাহিনী। এরকম অনেক গল্প আছে যে গল্পগুলো হৃদয়কে ছুঁয়ে দিয়ে যায়, এবং আমি খুবই হাম্বল এবং গর্বিত, এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুযোগটা দিক যাতে করে মানুষকে আমরা হেল্প করতে পারি। রিমন ভাই, বাংলাদেশ থেকে অনেক অনেক মানুষ এখন কানাডায় আসছেন এবং আমরা জানি বিসিসিবির প্ল্যাটফর্মে অনেকেই সংযুক্ত হচ্ছেন। তো বিসিসিবির প্ল্যাটফর্মের যে মেম্বাররা রয়েছেন তাদের জন্য যদি আপনার কোনো মতামত থাকে, যদি কোনো উপদেশ থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের মাধ্যমে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ বানাঙ্কুর। বিসিসিবি একটা ভালো প্ল্যাটফর্ম, আমি এটাকে জার্নি অফ হোপ বলি, এবং আমি মনে করি এটা আমার একার না, আমাদের সবার। আমরা সবাই যখন এটার ভিতরে একসাথে কন্ট্রিবিউট করব টুগেদার, আমার মনে হয় এটা অনেক দূরে এগিয়ে যাবে। সো বি পার্ট অফ ইট, ইউজ ইট টু ইউর অ্যাডভান্টেজ, অ্যান্ড লেটস সি ওয়্যার ইট টেকস আস, অ্যান্ড লেটস এনজয় দ্য জার্নি। রিমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশি কমিউনিটির একজন পরিচিত সোশ্যাল অ্যাক্টিভিস্ট রিমন মাহমুদের সাথে। এই পর্যায়ে জেনে নেব গত এক সপ্তাহে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু আলোচিত খবর। যত দিন যাচ্ছে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে রাতের ঢাকা। এবার এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা। ভুক্তভোগী এহতেশামুল হক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি। এরা দলের নাম ভাঙে, বিভিন্ন সময় চাঁদাবাজি করে এলাকায়। হামলার শিকার আরেকজন কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহিদুল ইসলাম দীপু বর্ণনা দেন ভয়ঙ্কর ঘটনার। দাবি করেন চাঁদা না দেওয়াতেই হামলা চালানো হয় তাদের উপর। তারা সন্ত্রাসীর কোনো দল নেই। ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী আছে এর ভিতরে। ঘটনার পর থেকে আতঙ্কে মার্কেটের কর্মকর্তা কর্মচারীরা। প্রত্যক্ষদর্শীরা দিলেন ভয়াবহ ঘটনার বর্ণনা। তাদের মুখে মাস্ক ছিল, ঠিক আছে, হাতে ধারালো অস্ত্র ছিল। আসলে অতর্কিত গুপ্ত হামলার মধ্যে আমরা দিক বিদিক ছুটতে থাকি, সংঘবদ্ধ ছিল আর একজন এসে এখানে কোপায় এরকম ভাবে। রাজধানীর নিউ মার্কেট থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পুলিশ জানায় তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। 2 জনকে গ্রেপ্তার করেছি, যার মধ্যে একজন এজাহারভুক্ত। তো আমাদের এই জিজ্ঞাসাবাদ তাদের শেষ হবে, প্লাস হচ্ছে আমরা আরও কিছু ঘটনা তদন্ত করে দেখব। আরও একটি ঘটনা ছিল আলোচনায়। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলি চালানোর মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে চলতি সপ্তাহেই হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কতজন মানুষ 5 আগস্ট তারিখে গুলিবিদ্ধ হয়েছেন তা বলা কঠিন, তবে মরণঘাতী বুলেট যে একের পর এক ছুড়েছে পুলিশ এপিবিএন সদস্যরা, সে ভিডিও সাক্ষ্য দেয় কিভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে মানুষদের। এক নাগারে সব পুলিশ সদস্য গুলি চালালেও এপিবিএন সদস্য কনস্টেবল সুজন হোসেনের নৃশংসতা, এই ছবি আলোচিত হয় অনেক বেশি। সুজন হোসেনকে রোববার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গ্রেপ্তার দেখানো হয় ট্রাইব্যুনালের মামলায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানান, শুধু সুজন নয়, এমন মানবতাবিরোধী অপরাধ যারা করেছেন সবাইকেই বিচারের আওতায় আনা হবে। গতদিন অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদনের প্রাথমিক আবেদনটা মঞ্জুর করে পিডব্লিউ দিয়ে তার কাছে নিয়ে আসছেন, এবং আজকে ডকুমেন্টস দেখার পর তার ডিটেনশন জরুরি মনে করেছেন ট্রাইব্যুনাল, এবং তার ডিটেনশনের আদেশ দিয়েছেন। পরবর্তী ধার্য তারিখ আমি আগে বলেছি 23 ফেব্রুয়ারি। যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্ট তাদের সকলকে আইডেন্টিফাই করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তবে এই সপ্তাহে ছিল একটি মন ভালো করে দেওয়ার মতো খবরও।
স্বাধীনতার 53 বছর পর গেল 24 ডিসেম্বর জাতীয় কবি হিসেবে দালিলিক স্বীকৃতি পেয়েছেন কাজী নজরুল ইসলাম। স্বীকৃতির সেই নথিপত্রে দেশে ফেরার দিনটি নিয়ে রয়েছে দুরকম তথ্য। এই নিয়ে ক্ষোভ জানান নজরুলকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি চাওয়া রিটকারী আইনজীবী। বিষয়টি নিয়ে এরই মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন এই আইনজীবী, অপেক্ষায় পরবর্তী পদক্ষেপের। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে আনার যে দিন, সেই দিন থেকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেয়া হয়। কিন্তু এটিও আমাদের জন্য একটি দুর্ভাগ্যের যে এই গেজেটটির মধ্যেও একটি ভুল রয়ে যায়। কাজী নজরুলকে জাতীয় কবি হিসেবে দালিলিক স্বীকৃতি দিতে বিগত সরকারের আমলে 27 বার চেষ্টা করেও কোনো সুরাহা করতে পারেনি এই আইনজীবী। দর্শক, এই ছিল আমাদের আজকের কানাডা ডায়েরির আয়োজনে। দেখা হবে আবারও আগামী সপ্তাহে একই সময়ে চ্যানেল 24-এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কানাডা ডায়েরি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত জানাতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন canadadiary@channel24bd.tv এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।